এ মিলিনিয়ার্স ফার্স্ট লাভ মুভিটি অন্যতম সেরা একটি সাউথ কোরিয়ান লাভ স্টোরি সিনেমা। বড়লোক বাবার একমাত্র ছেলের সাথে গরিব মেয়েটির এক অসম ভালোবাসার শেষ পরিণতি যেটা হয়েছিল তা আপনার মন তো ভালো করবে ঠিকই, সেই সাথে আপনার চোখের কোণে পানিও নিয়ে আসবে। তাই জন্য এক্সপ্লেনেশনটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। এই ছেলেটির নাম যে কিনা বড়লোক বাবার একমাত্র ছেলে, যেই মুভির মূল নায়ক, যার কাজ হচ্ছে সারাদিন ঘুরে বেড়ানো আর ক্লাবে যেয়ে আড্ডা দেয়া আর সেই সাথে অনেক বিলাসিতা করা। অন্যদিকে চই নামক একটি মেয়েকে দেখানো হয়, তার বয়স 17 বছর। সে একটি দোকানে এসেছে, দোকানের মহিলাটি তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, কারণ দোকানের মহিলা তাকে সন্দেহ করছিল তার ছেলে হয়তো এই মেয়েটিকে প্রেগনেন্ট করে দিয়েছে, তাই এই মেয়েটি হয়তো তার কাছে ক্ষতিপূরণ চাইতে এসেছে। তাই দোকানের মহিলাটি চইকে বলে, তোমাকে দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই। তখন চই কিছুই বলে না, তার চোখ জলে ছলছল করতে থাকে আর সে এক দৃষ্টিতে মহিলার দিকে তাকিয়ে থাকে। আর এরপরে চুপচাপ সেখান থেকে চই চলে যায়। চই সেখান থেকে বের হয়ে একটি হোটেলে যায়, আর এই হোটেলটি ছিল যে নামক সেই ছেলেটির। যে যখন চইকে দেখে সে ভাবে চই হয়তো খারাপ মেয়ে, তাই যে চইকে বলে, আমার হোটেলে কোনো খারাপ কাজ চলবে না, তুমি এই টাকাগুলো রাখো আর এখান থেকে চলে যাও। পরদিন সকালে যে যখন ঘুম থেকে ওঠে তখন সে হোটেলের নিচে এসে চইকে সেখানেই দেখতে পায়। তখন চই যেইকে তার টাকাগুলো ফিরিয়ে দিয়ে একটা কষ্টের হাসি দিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে যে প্রচণ্ড অপমান বোধ করে, কারণ তার অহংকার অনেক বেশি ছিল আর সে সবেমাত্র 18 বছরের হয়েছে। তাই তার বাবার সকল সম্পত্তির মালিক হবার সময় এখন চলে এসেছে। কিন্তু তার দাদা একটি অদ্ভুত শর্ত রেখে গেছেন। শর্তটা ছিল এমন যে যতদিন তার গ্রামের স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করবে ততদিন পর্যন্ত সে সম্পত্তির একটা কানা করিও পাবে না। আর যে যদি শর্ত মেনে না নেয় তাহলে সেই সম্পত্তির মাত্র 1% সম্পত্তি বুঝে পাবে। যে তার পুরো সম্পত্তি বুঝে পাওয়ার জন্য পরের দিন গ্রামের বাস ধরে চলে যায় সেই গ্রামে, যে গ্রামে সে ছোটবেলা থেকে বড় হয়েছিল। সে একটি বাড়িতে যায়, সেখানে সে তার ছোটবেলার কিছু জিনিস দেখতে পায়, আর সেই সাথে একটি ছবির মধ্যে যে এর পাশে আরও একটি বাচ্চা ছিল। এই বাচ্চাটির পরিচয় আপনারা মুভির শেষের দিকে জানতে পারবেন। পরদিন যে পাশের একটি দোকানে যায়, আর এই দোকানেই চাকরি করত চই নামক মেয়েটি। যে চইকে দেখেই চিনে ফেলে, আর সেখানে তাদের মধ্যে আরেকবার ঝগড়া হয়ে যায়। যেই বাড়িতে ফিরে আসে আর যখন রাতে সে ঘুমোতে যায় তখন বেঙের ডাকে একদম সে ঘুমোতে পারছিল না, আর হঠাৎই একটা বেঙ তার মুখের উপর এসে পড়ে। তখন সে লাফ দিয়ে সেখান থেকে উঠে যায়। ধনির দুলাল ছেলেটি অনেক কষ্টে পুরো রাতটা পার করে, আর পরের দিন যখন সকাল হয় সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। যেই মনে মনে ঠিক করে যে সে স্কুলে যেয়ে ছাত্রদের সাথে মারামারি করবে, যার ফলে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দিবে। স্কুলে যাওয়ার পরে প্রিন্সিপাল সহ অন্যান্য টিচাররা তার সাথে দেখা করে, আর আমরা দেখতে পাই চই নামক সেই মেয়েটিও সেই স্কুলেই পড়ে। যেই যখন ক্লাসে যায় তখন ক্লাসের সবথেকে শক্তিশালী ছেলেটির সাথে সে ঝামেলা শুরু করে। সে ছেলেটিকে বাইরে ডাকে আর তার সাথে খুব মারামারি করে। অনেকক্ষণ মারামারি করার পর যেই এর মন খুব ভালো হয়ে যায়, কারণ সে এখন নিশ্চিত হয়ে যায় যে তার বাসায় এখন অবশ্যই কমপ্লেন যাবে, আর তার ফলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু ঘটনা ঘটে যায় উল্টো। যেই যে ছেলেটিকে মেরেছিল সেই ছেলেটির পরিবার যেইকে দাওয়াত দেয় আর তাকে আদর করে অনেক খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষে যেই যখন বাসায় ফিরছিল তখন অন্ধকারে সে ভয় পাচ্ছিল, আর তখনই চই একটা আলো নিয়ে সেখানে চলে আসে। চইকে দেখে যেইয়ের আবারও ইগো শুরু হয়ে যায়। তখন চইও তাকে খোঁচা দিয়ে কথা বলে, তবে চই যেইকে একটা কথা বলে যে আমি অনেক অসুস্থ আর আমি একসময় এখান থেকে পালিয়ে যাব। পরদিন যেই যখন স্কুলে যায় তখন সে দেখতে পায় যে স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর সেখানে চই সবাইকে রিকোয়েস্ট করেছে অংশগ্রহণ করার জন্য। তখন যেই মানা করে দেয়, সে বলে দেয় আমি এতে মোটেও ইন্টারেস্টেড না। যেই প্রিন্সিপালের রুমে চলে যায়, সে প্রিন্সিপালকে বলে যে আপনি আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটি দিয়ে দিন, তার বিনিময়ে আমি আপনাকে অনেক টাকা দিব। কিন্তু প্রিন্সিপাল ছিলেন যেই এর দাদার অনেক ভালো বন্ধু। তিনি যেই এর এই প্রস্তাবে মোটেও রাজি হন না, তিনি যেইকে ফিরিয়ে দেন। এরপর থেকে সে স্কুল ফাঁকি দেওয়া শুরু করে। সে স্কুলে না যেয়ে বাইরে বসে থাকত। একদিন যেই বাইরে বসে বসে খাবার খাচ্ছিল, আর তখন সে দুটো বাচ্চাকে দেখতে পায়। সে বাচ্চা দুটোর পিছু নেয় আর ফলো করতে করতে সে একটি অনাথ আশ্রমে পৌঁছে যায়। অনাথ আশ্রমের সামনে গেলে সে একটি বাচ্চা এবং তার মাকে দেখতে পায়। যেই ওই বাচ্চা আর তার মাকে দেখে তার মায়ের কথা মনে পড়ে যায়, আর তার মনে পড়ে যায় এটি তার পুরানো বাড়ি ছিল। তার বাবা মা তার ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে যেই তার দাদার কাছে শহরে চলে গিয়েছিল। যেই এর সবকিছু মনে পড়ে যাওয়ায় সে মানসিকভাবে একদম ভেঙে পড়ে। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে তার বাড়িতে আসতে থাকে।
যেই বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে আর তখন চই তাকে দেখতে আসে। চই জেইর এই অবস্থা দেখে খুবই শকড হয়ে যায়। জেইর শরীরের অবস্থা আরও খারাপ হলে চই জেইর অনেক যত্ন নেয়। এরপর জেই স্কুলে যায় আর সে জানতে পারে তাকে স্কুলের সেই অনুষ্ঠানে রাখা হয়েছে, কিন্তু অনুষ্ঠানে যে নাটকটা হবে সেখানে জেইকে কাজের ছেলে হয়ে অভিনয় করতে হবে, আর সেটাতে জেই একেবারেই রাজি হয় না। সে সোজাসুজি না বলে দেয়, কারণ জেইর ইগো খুব বেশি ছিল। কিন্তু হঠাৎ চই অসুস্থ হয়ে পড়ে। যেই চইয়ের এই অবস্থা দেখে তাকে পিঠে নিয়ে দৌড়াতে দৌড়াতে হসপিটালে চলে যায়। তখন ডক্টর চইয়ের শরীরের অবস্থা দেখে বলে চইয়ের এখন সময় হয়ে এসেছে হসপিটালে ভর্তি হবার। আর এটা শুনে চই কাঁদতে থাকে আর বলে যে আমি বাঁচতে চাই, আমি শীতের প্রথম তুষারপাত স্পর্শ করা পর্যন্ত বেঁচে থাকতে চাই। অন্যদিকে চইয়ের সকল ক্লাসমেটরা আসে তার সাথে দেখা করতে, কিন্তু চইয়ের সাথে কারো দেখা করার অনুমতি দেওয়া হয় না, যার ফলে যেই সহ সবাই চলে যায় পাশের মার্কেটে তাদের নাটকের জন্য কস্টিউম কেনার জন্য। সবাই যার যার নিজের পছন্দমতো কস্টিউম কিনে। এদিকে সকল কেনাকাটার বিল দিয়ে দেয় যেই, যার ফলে ওখানে থাকা সবাই খুব খুশি হয়ে যায়। কিন্তু যেই যে খুব অবাক হয়, সেভাবে সামান্য কয়টা টাকার জন্য এরা এত খুশি কেন হচ্ছে। আসলে জেয়ের কাছে তো টাকার কোনো মূল্যই ছিল না, তার কাছে অগণিত টাকা ছিল। কিন্তু এই মধ্যবিত্ত ছেলেগুলোর কাছে এই টাকার যে কি মূল্য তা জেয়ের মতো বড়লোক কখনোই বুঝবে না। যেই চইয়ের জন্য গ্লাভস কিনে নেয়। পরের দিন যেই যখন স্কুলে যায় তখন গ্লাভসটা চইকে দেয় আর চইকে বলে যে তুমি তোমার জবটা ছেড়ে দাও, তোমার জব করার কোনো প্রয়োজন নাই। কিন্তু চই একথায় রাজি হয় না। একদিন যেই সহ সবাই একটি স্থানীয় খেতে কাজ করার জন্য যায়, যার ফলে তারা কিছু টাকা উপার্জন করতে পারে। কিন্তু যেই কোনোই কাজ করে না, তবুও দিন শেষে যেইকেও কিছু টাকা দেওয়া হয়। কিন্তু তখন চই এসে জেয়ের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয় আর যেইকে বলে যে তুমি যতটুকু কাজ করেছো ঠিক ততটুকু টাকাই তুমি পাবে। কিন্তু জেয়ের কাছে তো এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই নাই, কারণ এই সামান্য টাকা তো তার কাছে একদম হাতের ময়লা। কিন্তু ওখানে থাকা অন্য সবাই ওই সামান্য টাকা নিয়েই অনেক খুশি থাকে। তারা যখন বাসায় ফিরছিল তখন যেই চইকে বলে, চই তুমি জান না আমি কে, আমার ব্যাংকে কত টাকা আছে। আর এই কথাটি যেই এই মুভির মধ্যে অনেকবার বলেছে। তারা দুইজন যখন বাসায় ফিরছিল তখন যেই দেখতে পায় চই সেই অনাথ আশ্রমের ভিতরে যাচ্ছে। তখন চই যেইকে বলে তুমি ওদিকে কোথায় যাচ্ছ। তখন চই যেইকে বলে এখানেই আমি থাকি, আর হ্যাঁ আমি অনাথ বলে আমাকে সিম্পেথি দেখাতে এসো না। তখন যেইও বলে আমার নিজেরও বাবা মা নেই, আমিও একজন অনাথ। পরের দিন চইয়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আবারও যেই চইকে দেখবার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ডক্টররা তাকে বাধা দেয়। ডক্টররা যেইকে বুঝিয়ে বলে চইয়ের হার্টে প্রবলেম রয়েছে আর সে খুব বেশি দিন বাঁচবে না। তখন যেই যেটা করে সে ইচ্ছা করেই চইয়ের পাশের বেডে অ্যাডমিট হয়ে যায়। তখন চই যেইকে দেখে বলে তুমি জেনে গিয়েছো আমার কি অসুখ হয়েছে। যেই চইকে মিথ্যা বলে, সে বলে যে হ্যাঁ আমি জানি তোমার খুব সামান্য একটা অসুখ হয়েছে আর তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। যেই বাইরে এসে ডক্টরকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, সে ডক্টরকে বলতে থাকে যত টাকা লাগে আমি দিব, আপনি প্লিজ চইকে সুস্থ করে দিন। তখন ডক্টর তাকে বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, পৃথিবীর কোনো টাকাই এখন তাকে বাঁচাতে পারবে না। কিছুদিন পরে চই একটু সুস্থ হলে আবারও সেই দোকানদার মহিলার কাছে যায়, যার কাছে মুভির শুরুতেই গিয়েছিল। মহিলাটি তাকে আবারও তাড়িয়ে দেবার চেষ্টা করে। তখন চই তাকে বলে আমি আপনাকে ঠিকই চিনেছি, কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি। আমি চই, যাকে আপনি ১৯ বছর আগে এতিমখানায় রেখে আসছিলেন। এখানে আমরা বুঝতে পারি এই মহিলা হচ্ছে মূলত চইয়ের মা। সে এবার চইকে চিনতে পারে আর সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। চই তাকে বলে আমি আপনাকে শেষবারের জন্য গুড বাই বলতে এসেছি, আমার হাতে আর বেশি সময় নেই, আমি পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি চলে যাব। এটা বলেই চই কাঁদতে কাঁদতে চলে যায়। চই যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় যেইয়ের সাথে দেখা হয়। যেই তাকে আবারও বলে যে তুমি তোমার পার্ট টাইম চাকরিটা ছেড়ে দাও। তখন চই যেইকে বলে আমি আমার নিজের জন্য চাকরি করছি না, আমি এই অনাথ আশ্রমটাকে বাঁচানোর জন্য চাকরি করি, কারণ ওই অনাথ আশ্রমটি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আমি চাই আমি মরে যাওয়ার পরে ওই অনাথ বাচ্চাগুলো এই অনাথ আশ্রমেই যেন থাকতে পারে। তখন যেই আর কিছু বলে না। যেই পরদিন তার উকিলের কাছে আসে, সে উকিলকে সরাসরি জিজ্ঞেস করে যে ওই অনাথ আশ্রমটির মালিক আমার দাদা, তাহলে কেন ওটাকে বিক্রি করা হবে। তখন উকিল তাকে বলে এ প্রশ্নের জবাব আমি তোমাকে দেব না, কারণ তুমি এই সম্পত্তির মালিক এখনও হওনি। তুমি চাইলে তোমার সকল সম্পত্তির মায়া ত্যাগ করে তো 1% নিয়ে তা দিয়ে তুমি অনাথ আশ্রমটিকে কিনে রাখতে পারো। তখন যেই আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়।
অন্যদিকে চই তার অনাথ আশ্রমের কেয়ারটেকার আঙ্কেলের সাথে সব কিছু শেয়ার করতে থাকে। সে বলতে থাকে যে সে কতটা জেইকে ভালোবাসে। সে আরও বলে যে মৃত্যুর আগের দিন পর্যন্ত সে জেইয়ের সাথে থাকতে চায়। চই আবার এটাও চিন্তা করে যদি এমনটা হয় সে মারা যাবার পরে জেই অনেক কষ্ট পাবে। পরের সিনে আমরা দেখি জেই বাড়িতে ফিরে এসছে আর সে দেখতে পায় চই তার জন্য তার বাড়িতে অপেক্ষা করছে। চই এখানে এসেছে জেইয়ের সাথে থাকার জন্য। এদিকে জেই চইকে চলে যেতে বলে কিন্তু চই রাজি হয় না। জেইও নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। সে দৌড়ে চলে আসে একটি নদীর পাড়ে আর সে খুব কাঁদতে থাকে। এরপর সে ডিসিশন নেয় সে ওই 1% সম্পত্তিই নিবে আর সে সেটাই করে। সে চইয়ের জন্য ওই সকল সম্পত্তির মায়া ত্যাগ করে মাত্র 1% সম্পত্তি নেয়, যা দিয়ে শুধু অনাথ আশ্রমটাই কিনতে পারবে। পরদিন যেই স্কুলে যায় সেখানে সে নাটকের প্রস্তুতি চলছিল। দুটি বাচ্চা ছেলে মেয়ে রিহার্সাল করছিল। তারা একজন আরেকজনকে বলছিল, তুমি আজ রাত 10টার পরে আমার জন্য অপেক্ষা করবে। বাচ্চা ছেলে মেয়ে দুটোর কথা শুনে জেই এর ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়। তখন জেই সবাইকে জিজ্ঞেস করতে থাকে এই নাটকের গল্প কে লিখেছে। তখন বাচ্চা ছেলে মেয়ে দুটো জানায় এই নাটকের গল্প চই আপু লিখেছে। যেই সেখান থেকে দ্রুত বের হয়ে চইকে খুঁজতে যায়। তখন দেখানো হয় চই আর যেই ছোটবেলার বন্ধু ছিল এবং যেই চইকে বলেছিল আমি তোমার সাথে রাত 10টায় দেখা করতে আসব। কিন্তু এরপরই যেই এর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই যেই আর আসতে পারেনি। যেই চইয়ের কাছে যায় আর তাকে সরি বলে। যেই চইকে বলে আমি ওই দিন রাত 10টায় আর আসতে পারিনি, কারণ আমার দাদা আমাকে নিয়ে শহরে চলে গিয়েছিলেন। এদিকে আমরা বুঝতে পারি চই যে সেই হোটেলে যেত সে শুধুমাত্র যেইকে দেখার জন্যই যেত, কারণ সে যেইকে আগেই চিনত। এরপরও যেই শত খারাপ ব্যবহার করলেও সে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসত। চই এত বছর পরে হলেও যেইকে ফিরে পেয়েছে। কষ্টের কথা হলো তার হাতে তো আর বেশি সময় নেই, তাই এখন থেকে যেই এবং চই একসাথে থাকতে শুরু করে। তারা সারা দিন ঘুরত ফিরত, আনন্দ করত, সুখী মানুষগুলো যা করে আর কি। কিন্তু ধীরে ধীরে চইর মধ্যে প্রচণ্ড বেঁচে থাকার ইচ্ছে জেগে উঠছিল। সে কোনোভাবেই মারা যেতে চাচ্ছিল না। সেই সুন্দর মুহূর্তগুলো ছেড়ে চলে যেতে চায় না। আর আমরা মুভির শুরুতে যে ছবিটা দেখেছিলাম যে যেইর সাথে আরেকটা বাচ্চা, সে বাচ্চাটা আর কেউই না, সেই ছিল চই। যেই চইকে জিজ্ঞেস করে তুমি আমাকে চিনেও সব কিছু কেন খুলে বললে না, চই কোনো উত্তর দেয় না। সে শুধু সময়টাকে উপভোগ করছিল। এদিকে ধীরে ধীরে চইর শরীরটা খারাপ হচ্ছিল। কোনো ওষুধই তার ওপর আর কাজ করছিল না। এভাবেই একদিন চইর বার্থডে চলে আসে। যেই চইকে অনেকগুলো ক্যাপসুল গিফট করে আর প্রত্যেকটি ক্যাপসুলের মধ্যে চইর জন্য এক একটা করে চিঠি লেখা ছিল। যেই চইকে বলে তুমি এক একটা ক্যাপসুল খুলবে আর সেটাকে পড়বে, কিন্তু চই এক রাতেই ক্যাপসুলে লেখা চিঠিগুলা পড়ে ফেলে, কারণ তার ভয় হচ্ছিল সে হয়তো কাল নাও বাঁচতে পারে। চিঠিগুলোতে যেই তার ফিলিংসের কথা লিখে রেখেছিল। পরদিন সেই অনুষ্ঠানের দিন চলে আসে। চইয়ের মাও সেই অনুষ্ঠান দেখতে আসে। নাটক চলাকালীন সময়ে চই সেখানে অসুস্থ হয়ে পড়ে। যেই চইকে নিয়ে বাইরে চলে আসে, তারা একটা ব্রেঞ্চে বসে। চই যেইকে থ্যাঙ্কস দেয়, কারণ তার জীবনের শেষ দিনগুলোকে এত সুন্দর বানানোর জন্য। চই যেইকে বলে আমি কি 3 মিনিটের জন্য তোমার কাঁধে একটু মাথা রাখতে পারি। চই যেইয়ের কাঁধে মাথা রাখে আর তখনই বছরের প্রথম তুষারপাত শুরু হয়। এ সময় আমরা বুঝতে পারি চই আর পৃথিবীতে বেঁচে নেই, আর এটাই তার ইচ্ছা ছিল। সে ডক্টরকে বলেছিল আমি বছরের প্রথম তুষারপাত পর্যন্ত বেঁচে থাকতে চাই, আর তাই হলো। এরপর দৃশ্য পরিবর্তন হয়। স্কুলে থাকা সবাই আজ গ্র্যাজুয়েট হয়েছে, শুধুমাত্র চইয়ের চেয়ারটাই ফাঁকা। যেই একটি ফুলের তোড়া চেয়ারে রেখে দেয়। অন্যদিকে যেইয়ের দাদা যেইকে সকল সম্পত্তি লিখে দেয়, কারণ তার মনে হয়েছে যেই এখন সত্যিকারের ম্যাচিওর হয়েছে। কিন্তু এই সম্পত্তি টাকা পয়সা এখন আর যেইয়ের কাছে মূল্য রাখে না। সে সব কিছু ছেড়ে অনাথ আশ্রমেই থেকে যায় এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর এটাই ঠিক, জীবনের অন্তিম মুহূর্তে আমাদের প্রত্যেকেরই মনে হবে টাকা পয়সা, অর্থবিত্ত সবই আমাদের কাছে মূল্যহীন, শুধুমাত্র ভালোবাসাটুকুই আমাদের জন্য প্রয়োজনীয়। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সামান্যও ভালো লাগে তাহলে অবশ্যই লাইকের পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।